দেখো আম্মু, এখন আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আর আমার এখনও তো বিয়ের বয়স হয়নি। আগে পড়ালেখা শেষ করি, তারপর বিয়ে নিয়ে ভাববো। একদম চোখ মুখ বুঝে মায়ের সামনে কড়া গলায় কথাগুলো বলে ফেললাম। আম্মু কিছুটা বিনয়ের সুরে বললেন, আমি কি করব বল? বিয়েটা তো আর আমি ঠিক করিনি, বিয়ে ঠিক করেছে তোর বাবা। তোর বাবাকে গিয়ে বল। আমার সাথে এত গরম দেখালে কি লাভ হবে বল? দেখো আম্মু, তোমরা আমাকে যার সাথে ইচ্ছা বিয়ে দিতে পারো, কিন্তু রূপা আপুকে কিছুতেই বিয়ে করা সম্ভব না। কারণ তাকে আমি কখনো ওইভাবে দেখিনি। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো, রূপা আপু আমার থেকে সিনিয়র। তাহলে তার সাথে কিভাবে আমার বিয়ে হবে বলো? সিনিয়র আছে তো কি হয়েছে? তোর থেকে তো তেমন বেশি বড় না, মাত্র 2 বছরের বড়। আমি বেশ কড়া মেজাজে বললাম, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমার কিছু বলার নেই। কথাটি বলেই সরাসরি কোনো দিকে না তাকিয়ে রুমে চলে আসলাম। আপনারা হয়তোবা কিছুই বুঝতে পারতেছেন না, তাই না? ঠিক আছে, আপনাদের আমি বুঝিয়ে বলছি। এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি হচ্ছে আমার আম্মু, আর আমি তাদের একমাত্র সন্তান। আর যার সাথে আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে সে হচ্ছে আমার চাচাতো বোন রূপা আপু। রূপা আপু ছোটকাল থেকে আমাদের বাসায় বড় হয়েছে। কারণ হচ্ছে, রূপা আপু যখন ক্লাস 6-এ পড়ে তখন তার বাবা মা একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে আমাদের বাসায় বড় হয়েছে। রূপা আপু আর আমার বিয়ে নিয়ে কথা বলার কারণ হচ্ছে, আমি আমার এক ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম। তো সারাদিন ঘোরাঘুরি করার পর বাসায় যখন আসতেছিলাম তখন রাস্তায় রূপা আপুর সাথে দেখা হয়ে যায়। আর মূলত এই দেখা হওয়াটাই বর্তমানে আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আমি আর আমার ফ্রেন্ড মিলি যখন রিকশায় বসেছিলাম তখন কিছুটা দূরে রূপা আপু আর তার এক ফ্রেন্ড আসতেছিল। তো আমি আপুর দিকে তাকিয়ে যা বুঝতে পারলাম, তিনি হয়তোবা আমাকে দেখে খুব বেশি পরিমাণে রেগেছিল, বা ওই টাইমে কোনো কারণে রেগেছিল। আমি রূপা আপুর সাথে কোনো কথা না বলে ওই টাইমে আমি মিলিকে বাসায় পৌঁছে দিয়ে বন্ধু বান্ধবের সাথে বেশ অনেক সময় আড্ডা দিয়ে বাসায় আসার পর কি ঘটলো তা তো আপনারা কিছুক্ষণ আগে জানতে পেরেছেন। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ ভাবলাম যে কি কারণে রূপা আপুর সাথে আমার বিয়েটা বাবা ঠিক করেছে। কোনো কারণ খুঁজে না পেয়ে আবারও আম্মুর কাছে চলে গেলাম এবং আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু, একটা কথা জিজ্ঞেস করলে সত্যি সত্যি উত্তর দেবে? কি জিজ্ঞেস করবি কর। আচ্ছা, রূপা আপুর সাথে তোমরা যে আমার বিয়েটা ঠিক করলা, এটা কেন করলা? বিয়ে ঠিক করার কারণটা কি? আর বিয়ে তুমি ঠিক করছো নাকি আব্বু ঠিক করছে? কথাটি শোনার পর আম্মু বেশ কিছুটা হাসি মুখ নিয়ে বললেন, ও, এই কথা। রূপা তোকে পছন্দ করে এবং অনেক ভালোবাসে, এটা তো তুই জানিস। আজকে দুপুরে নাকি তোকে কোনো মেয়ের সাথে ঘুরতে দেখছে। এটা নিয়ে মেয়েটা বাসায় এসে খুব কান্নাকাটি করছে। তোর বাবা আর আমি চিন্তা করে দেখলাম তোদের বিয়েটা দিয়ে দিলে খুব ভালো হয়। মা বাবা মরা মেয়ে, ছোটকাল থেকে তো আমরাই ওকে আদর যত্ন করে মানুষ করেছি। বাকিটা জীবন না হয় আমাদের কাছেই থাকুক। তাই বলে এত তাড়াতাড়ি বিয়ে করা ঠিক হবে? বিয়ে এখন করলে কি আর পরে করলে কি? কয়েক বছর পরে বিয়ে করলেও তোকে রূপাকেই বিয়ে করতে হবে। তাহলে পিছিয়ে লাভ আছে? এখনই বিয়েটা করে নে। আর মেয়েটা সে দুপুর থেকে বাসায় এসে কান্না করতেছে, এখনো খাবার পর্যন্ত খায়নি। কি বলো রূপা আপু, এখনো দুপুরের খাবার খাইনি? আম্মু কিছুটা মুখ ভার করে বলল, আমি তো সেটাই বলছি, সে কখন থেকে রুমের দরজা আটকে শুয়ে আছে। আমি কয়েকবার ডাক দিলাম, আসলো না। তুই একটু গিয়ে দেখ তো ডেকে খাবার খেতে আসে কিনা। আম্মুর সাথে আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি রূপা আপুর রুমের দিকে পা বাড়ালাম। রূপা আপুর রুমের সামনে এসে দরজায় নক করে যখন বললাম, আপু, রুমে আছো? রূপা আপু বেশ নরম গলায় বলল, হ্যাঁ, কিছু বলবি? হ্যাঁ, কিছু তো বলার জন্যই আসছিলাম। তুমি নাকি এখনো দুপুরে খাবার খাওনি? এখন খাবো না, ভালো লাগতেছে না, পরে খাবো। তুই এখন যা এখান থেকে। আমি খুবই করুণ সুরে বললাম, দরজা খোলো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। রুমের ভিতরে থেকে কোনো আওয়াজ আসলো না। আমি আবার বলতে লাগলাম, ঠিক আছে, তোমার যা করার করো, আমি আর কখনো তোমাকে ডাকতে আসবো না, থাকো তুমি। কথাটি বলে যেই না পিছনে ঘুরে হাঁটা ধরলাম, অমনি দরজা খোলার শব্দ আসলো পিছনে থেকে, এবং আমি পিছনে তাকিয়ে দেখি রূপা আপু দরজা খুলে দিয়েছে। রূপা আপুর দিকে তাকানোর পর সর্বপ্রথম আমার চোখে যেটা পড়লো সেটা হচ্ছে আপুর মিষ্টি মুখখানা যেন পুরো লাল হয়ে গিয়েছে, আর তার চোখগুলো কেমন ফুলে ফুলে গেছে, হয়তোবা শুয়ে শুয়ে কান্না করতেছিল। রুমের ভিতরে গিয়ে বসার পর রূপা আপু স্বাভাবিক কণ্ঠে বলল, কি বলবি বল। দুপুরে খাবার খাওনি কেন?
এমনি ভালো লাগতেছে না তাই খাইনি। কিন্তু আমি তো অন্য কিছু শুনলাম। রূপা আপু বেশ অবাক হয়ে বললেন, অন্য কারণ বলতে কি শুনেছিস তুই? আমি কিছুটা ভাব নিয়ে বললাম, আমাকে মিলির সাথে রিকশায় ঘুরতে দেখে তুমি নাকি বাসায় এসে অনেক কান্নাকাটি করছো, আর দুপুরের খাবার নাকি খাওনি এই কারণে। ছোট আম্মু তোকে কথাগুলো বলে দিয়েছে? রূপা আপু আমার আম্মুকে ছোট আম্মু বলে ডাকে। আমি কিছুটা ভাব নিয়ে বললাম, শুধু এটা না, আরও অনেক কিছু বলেছে। আবার কি বলেছে? বাবাই নাকি তোমার আর আমার বিয়ে ঠিক করেছে। রূপা বেশ অবাক হয়ে বলল, কি বললি? তোর আমার বিয়ে? হঠাৎ করে কথাটি শোনার পর থেকেই রূপা আপু দুঃখ দুঃখ চেহারার ভাবতাম মনে হয় নিমিষেই দূর হয়ে গেল এবং মুখটা হাসি খুশি হয়ে গেল। আমি অনেকটা গভীর কণ্ঠে রূপা আপুকে বললাম, এত খুশি হয়ে লাভ নেই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। রূপা আপু বেশ ভাব নিয়ে বললেন, কে কাকে বিয়ে করবে আর কে কাকে বিয়ে করবে না এটা সময় আসলে দেখা যাবে। এখন রুম থেকে বের হ, আমি খাবার খেতে যাব। তোমার নাকি ভালো লাগতেছিল না, তুমি নাকি খাবার খাবে না, এখন হঠাৎ করে বলছো খাবার খেতে যাবে মানে কি? রূপা আপু হাসি খুশি মুখ নিয়ে বলল, তখন মন ভালো ছিল না তাই খাবার খেতে যাই নাই। এখন মন ভালো হয়ে গেছে, এখন খাবার খাবো। তোর কোনো সমস্যা? না, আমার আবার কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই। রূপা আপু কিচেনে খাবার খাওয়ার জন্য চলে গেল এবং আমি উঠে আমার রুমের দিকে যেতে লাগলাম ও ভাবতে লাগলাম, সত্যি সত্যি যদি রূপা আপুর সাথে আমার বিয়েটা হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হবে। আসলে কি আমি বিষয়টা মেনে নিতে পারবো নাকি মেনে নিতে পারবো না? আমার রুমে গিয়ে একটা ঘুম দেওয়ার পরিস্থিতি নিলাম। যেহেতু আমি বাইরে থেকে দুপুরে খাবার খেয়ে এসেছি তাই খুব ঘুম পাইতেছিল দুই চোখে। খুব সুন্দর একটি ঘুম দেওয়ার পর হঠাৎ দরজা নক করার কারণে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম বাহির থেকে রূপা আপু ডাকতেছে। আমি ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়ে রূপা আপুর দিকে তাকাতেই দেখলাম রূপা আপু হাতে একটা শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আপুকে জিজ্ঞেস করলাম, কিছু বলবা? বলো। ঘুম থেকে ডেকে তুললা কি কারণে? রূপা আপু অনেকটা খুশি খুশি মুখ নিয়ে বললেন, এই পাঞ্জাবিটা পরে সন্ধ্যায় তুই আর আমি ঘুরতে যাব, বুঝছিস? আর এখন ফ্রেশ হয়ে নে, এত সময় পর্যন্ত কেউ শুয়ে থাকে? কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে। আমি বেশ বিরক্ত নিয়ে বললাম, তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব কে বলল? তোমাকে আমি কি বলছি যে তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব? রূপা আপু বেশ রাগী কণ্ঠে বলল, তোর বলতে হবে কেন? ঘুরতে যাওয়ার জন্য আমি বলছি, তাই তুই যাবি আমার সাথে। আমি যাব না, তুমি একাই যাও। রূপা আপু বেশ কাদু কাদু কণ্ঠে বললেন, সত্যিই যাবি না? না যাব না, আর আমার এমনিতেও ভালো লাগতেছে না, খুব ঘুম পাইতেছে, এখন ঘুমাবো, যাও তো। ঠিক আছে তুই ঘুমা, আমি ছোট আম্মুকে গিয়ে বলতেছি তুই আমাকে নিয়ে ঘুরতে যেতে চাস না। আরে এখানে আম্মুকে টানতেছো কেন? ছোট আম্মুকে বলবো না তো কাকে বলবো? আমি যখন বলি চল আমি একটু শপিং এ যাব অথবা ঘুরতে যাব, তখন তোর কাজের কোনো শেষ থাকে না। এই কাজ ওই কাজ বাহানা দিস, আর অন্য মেয়েরা বললে তো ঠিকই ঘুরতে যাস। আজকে তো দেখলাম মিলিকে নিয়ে সকাল থেকে সেই দুপুর পর্যন্ত ঘুরলি। কই আমি কত বললাম আমাকে নিয়ে তো কখনো গেলি না ঘুরতে। আজকে আমি ছোট আম্মুকে সব বলবো। আমি রূপা আপুর কথা তেমনভাবে পাত্তা না দিয়ে আবার রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবারও দেখলাম যে দরজায় নক করতেছে। প্রথমে ভাবলাম রূপা আপু নক করতেছে, পরে বুঝতে পারলাম আমার আম্মু দরজায় নক করতেছে। তো আমি দরজা খুলে দিয়ে আম্মুকে বললাম, কি হয়েছে, এত নক করতেছো কেন? আম্মু বেশ রাগান্বিত কণ্ঠে বললেন, রূপা নাকি তোকে নিয়ে ঘুরতে যেতে চেয়েছে, তুই নাকি যেতে চাচ্ছিস না? আসলে আম্মু আমার ভালো লাগতেছে না, প্রচুর ঘুম আসতেছে, তার জন্য আর কি রূপাকে বলছি যে এখন যাব না। রূপাকে নিয়ে ঘুরে এসে তারপর ঘুমাস, এখন ঘুরতে যা। বললাম তো আম্মু এখন যাব না, কালকে যাব। আম্মু এবার বেশ রাগান্বিত কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি তোর বাবাকে কি বলতেছি। এখানে বাবাকে টানতেছো কেন? বাবা আসলো কোথা থেকে? ঠিক আছে, আবুকে গিয়ে বলো যে তাকে নিয়ে এখন ঘুরতে যাব, তাড়াতাড়ি রেডি হতে বলো, তাহলে তাড়াতাড়ি চলে আসা যাবে। যা ভাবছিলাম তাই হলো, একটু শান্তি মতো ঘুমাবো তার আর উপায় নেই। এখন নাকি রূপা আপুকে নিয়ে ঘুরতে যেতে হবে, তো কি আর করেন। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রূপা আপু রেখে যাওয়া পাঞ্জাবিটা পরে নিলাম এবং আম্মুকে বলে আমি বাহিরে গিয়ে বাইক বের করে বাইকটা মুছে নিলাম এবং রূপা আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 20 মিনিট হয়ে গেল বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, রূপা আপুর আসার কোনো খবর নাই। এজন্যই রূপা আপুকে নিয়ে আমি কোথাও যেতে চাই না, সব জায়গায় শুধু লেট করে। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম রূপা আপু নীল একটা শাড়ি পরে আসতেছে এবং তাকে অদ্ভুত সুন্দর লাগতেছে। রূপা আপুকে এর আগে নীল শাড়িতে আমি অনেকবার দেখছি, তবে এরকম সুন্দর কখনো লাগেনি। আমি তার পা থেকে মাথা অবধি দেখতে লাগলাম। রূপা আপু নীল শাড়ি পরেছে, হাতে নীল চড়ি পরেছে, কপালে নীল একটি টিপ দিয়েছে এবং চোখে গাঢ় করে কাজল দিয়েছে।
যার কারণে রূপা আপুকে নীল পরীর মতো লাগতেছিল। যদিও এর আগে তাকে কখনো আমার এরকম মনে হয় নাই। রূপা আপুর দিকে তাকিয়ে থাকার সময় কখন যে রূপা আপু আমার সামনে চলে আসছে তা আমি বুঝতেই পারিনি। হঠাৎ আমার চোখের সামনে চুটকি বাজিয়ে রূপা আপু বলল, কিরে কি দেখতেছিস সেভাবে? আমি বেশ ভীতু কণ্ঠে বললাম, কই কিছু দেখতেছিলাম না তো। রূপা আপু মুচকি হাসি দিয়ে বলল, মিথ্যা বলতেছিস কেন? তুই আমাকে দেখতেছিলি, আমাকে অনেক সুন্দর লাগতেছে তাই না? আমি বেশ লজ্জা মাখা মুখ নিয়ে বললাম, জি না, আমি আপনাকে দেখতেছিলাম না। রূপা আপু মুচকি এসে আমাকে বললেন, ঠিক আছে, আর মিথ্যা বলতে হবে না, আমি বুঝতে পারছি তুই কাকে দেখতেছিলি। এরপর রূপা আপুকে যখনই আমি বাইকে উঠতে বললাম অমনি রূপা আপু বলল, আজকে বাইকে যাব না, আজকে রিক্সা করে ঘুরতে যাব। তুই বাইক বাসায় রেখে দে আর একটা রিক্সা ম্যানেজ কর। আমি কিছুটা বিরক্ত নিয়ে বললাম, এটা তুমি আগে বলবা না? আমি আরো বাইকটা বের করে পরিষ্কার করে কখন থেকে তোমার জন্য বাইক নিয়ে অপেক্ষা করতেছি। আগে বলিনি তো কি হয়েছে, এখন তো বলতেছি। তুই এখন বাইক বাসায় রেখে আয়, আমরা আজকে রিক্সায় করে যাব। কি আর করার, রূপা যেহেতু বলেছে যে বাইকে সে যাবে না, সেহেতু আমি বাইকটা বাসায় রেখে একটা রিক্সা ম্যানেজ করে দুজনে রিক্সায় উঠে চলতে লাগলাম। হঠাৎ করে রূপা আপু আমার বাম হাত জড়িয়ে ধরে আমার ঘাড়ে মাথা রেখে বলতে লাগলো, এইভাবে তোর সাথে আমি সারাটা জীবন কাটাতে চাই। ঠিক আছে, তা কাটাইও, সমস্যা নেই। এখন মাথা তুলো, মানুষের দেখলে খারাপ ভাববে। রূপা আপু রাগান্বিত কণ্ঠে বললেন, এখানে খারাপ ভাবার কি আছে? তুই আমার হবু বর, তোকে নিয়ে আমি একসাথে রিক্সায় যেতে পারি, তোর কাঁধে মাথা রাখতে পারি, এতে কে কি ভাবলো আমার কি দেখার বিষয় না। আমিও রূপা আপুকে নিষেধ করলাম না, আমারও কি রকম যেন ভালো লাগতেছে। দুজনে একসাথে যাচ্ছি, কেউ কোনো কথা বলতেছি না, চারিদিকে পরিবেশটা দেখতেছিলাম এবং উপভোগ করতেছিলাম। হালকা হালকা মৃদু বাতাস এসে বুকে লাগতেছিল এবং রূপা আপুর চুলগুলো উঠতেছিল। তার চুলগুলো উড়ে উড়ে মাঝে মাঝে আমার মুখের সামনে চলে আসছিল এবং এই অনুভূতিটা আমার খুব ভালো লাগতেছিল, যার কারণে রূপা আপুকে তেমনভাবে নিষেধ করা হয় নাই। হঠাৎ দুজনে নীরবতা ভেঙে আমি রূপা আপুকে বললাম, কোথায় যাবো আজকে আমরা ঘুরতে? আজকে আমরা নদীর পাড়ে ঘুরতে যাব এবং ওইখানে একটা ফুচকাওয়ালা মামা ফুচকা বিক্রি করে, আমরা ওইখানে যাব, কারণ তার ফুচকাগুলো খুব ভালো লাগে। ও পাশে পরিবেশও খুব সুন্দর। তুই আজকে আমাকে ওই দোকান থেকে ফুচকা খাওয়াবি। আমিও বেশি কথা না বাড়িয়ে ঠিক আছে বলে আবার চারিদিকে পরিবেশটা উপভোগ করতে লাগলাম। বেশ কিছুক্ষণ রিক্সায় চড়ে অবশেষে নদীর পাড়ে এসে পৌঁছালাম এবং সেখানে এসে রিক্সাওয়ালা মামাকে রিক্সা ভাড়া বুঝিয়ে দিয়ে ফুচকার দোকানের সামনে এসে রূপা আপু ফুচকাওয়ালা মামার উদ্দেশ্য করে বললেন, মামা আমাদেরকে কড়া ঝাল করে এক প্লেট ফুচকা দাও তো। রূপা আপু ফুচকা অর্ডার দেওয়ার সাথে সাথে আমি রূপা আপুর উদ্দেশ্যে বললাম, এক প্লেট ফুচকা অর্ডার দিলে যে? এক প্লেট দিলাম, কারণ এক প্লেটে ফুচকা দুজন মিলে খাবো। ফুচকাওয়ালা মামা ফুচকা বানাতে শুরু করলেন এবং আমি আর রূপা আপু গল্প করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে ফুচকা বানানো হয়ে গেল এবং ফুচকাওয়ালা মামা এসে আমাদের ফুচকা দিয়ে গেল। আমি যেই না একটা ফুচকা নিয়ে আমার মুখে দিতে যাব, অমনি রূপা আপু আমার হাত ধরে ফেললেন এবং বললেন, আমাকে না খাইয়ে দিয়ে তুই আগে খেয়ে নিতেছিস। তোমার হাত দিয়ে তুমি খাও, আমার হাত দিয়ে আমি খাই, সমস্যা কোথায় এতে? কথাটি বলার সাথে সাথে রূপা আপু বেশ রেগে গেলেন এবং বললেন, এটা অনেক সমস্যা আছে, তুই বুঝবি না। আগে তুই আমাকে ফুচকা খাইয়ে দিবি, তারপর আমি তোকে খাইয়ে দিব। তোমাকে নিয়ে না আর পারা যায় না। ঠিক আছে, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। এরপর রূপা আপু আমাকে ফুচকা খাইয়ে দিল এবং আমি রূপা আপুকে ফুচকা খাইয়ে দিতে লাগলাম। হঠাৎ করে পিছন থেকে কেউ এসে বলল, কিরে এখানে কি করিস? আমি পিছন দিকে তাকিয়ে দেখতে পেলাম মিলি এবং মিলির ছোট ভাই। আমি বেশ হাসি মুখ নিয়ে বললাম, কিরে তুই এখানে? আর এটাকে তো ছোট ভাই নাকি? এটা আমার ছোট ভাই। আর তুই এখানে কি করিস? তুই না বোকার মতো প্রশ্ন করিস, দেখতে তো পাচ্ছিস ফুচকা খাইতেছি, তুই খাবি? তুই যে ফুচকা খাইতেছিস এটা তো আমি দেখতেই পাচ্ছি, তো তোর সাথে এটা কে? ও ভালো কথা, তোদের পরিচয় করে দেই। এ হচ্ছে আমার চাচাতো বোন রূপা আপু, আর রূপা আপু ও হচ্ছে আমার ফ্রেন্ড মিলি। যেই না আমি মিলিকে বলছি যে রূপা আপু হচ্ছে আমার চাচাতো বোন, অমনি রূপা আপু রাগে সাপের মতো ফসফস করতে লাগলো, তবে আমাকে তেমন কিছু বলল না। আমি মিলির উদ্দেশ্য করে বললাম, ফুচকা খাবি? ফুচকা দিতে বলবো মামাকে? না, এখন আর কিছু খাবো না। তুই কালকে কলেজে এসে আমার সাথে দেখা করিস, তোর সাথে কিছু কথা আছে। ঠিক আছে। এই বলে মিলি সেখান থেকে চলে গেল এবং আমি আর রূপা আপু বেশ অনেক সময় ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দিলাম। ঘোরাঘুরি করার সময় রূপা আপু আমার সাথে তেমন কথা বলেননি। কেন কথা বলেননি তা আমি বুঝতে পারলাম না। অবশেষে বাড়ি ফেরার সময় দুজনেই রিকশার পাশাপাশি বসেছিলাম। হঠাৎ করে রূপা আপু আমার উদ্দেশ্য করে বললেন, মিলির সাথে কি তোর কিছু চলতেছে? আমি অবাক হয়ে রূপা আপুকে বললাম,
কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? মিলির সাথে আমার কি থাকবে? আমরা ভালো একটা ফ্রেন্ড, এইটুকুই। আমার তো তা মনে হচ্ছে না, আমার তো মনে হইতেছে মিলির সাথে তোর কিছু একটা আছে। বিশ্বাস করো, মিলির সাথে আমার তেমন কিছুই নাই। ও আমার জাস্ট ভালো একজন বন্ধু, এইটুকুই। যাই হোক, মিলির কাছ থেকে তুই যতটুকু সম্ভব দূরে থাকবি। ওর হাবভাব আমার কেমন জানি লাগে। মিলি আমার একটা ভালো বন্ধু, কলেজে গেলে ওর সাথে দেখা হবে। তখন যদি কথা না বলি বা কলেজে গিয়েও ওর সাথে দেখা না করি, তাহলে বিষয়টা কেমন খারাপ দেখায় না? বিষয়টা যেমনই দেখাক না কেন, তুই ওর সাথে তেমন মিশবি না। মিলির থেকে যতটা সম্ভব দূরে থাকবি, বুঝছিস আমি কি বললাম? ঠিক আছে, বুঝছি। তবে তুমি এই বিষয়টা নিয়ে এত মাথা ঘামাইতেছো কেন, আমি বুঝলাম না। আমার কষ্ট তুই কখনো বুঝবি না, তুই একবার জানার চেষ্টাও করবি না কেন আমি এগুলো করতেছি। কে বলছে আমি তোমার কষ্ট বুঝি না? এটা কি তুমি ঠিক বললা? আমি আমার মা বাবার পর সব চাইতে যদি কাউকে আপন ভেবে থাকি, সেটা হচ্ছে তুমি। তা আমি জানি। তাহলে বললা কেন যে আমি তোমার কষ্ট বুঝি না? ঠিক আছে, আমার ভুল হয়েছে, আর বলবো না। তুই আমার সব কষ্ট বুঝিস, এবার হয়েছে। মুখ ভর্তি হাসি নিয়ে উচ্চস্বরে কথাটি বলে উঠলেন রূপা আপু। তার সাথে এভাবেই গল্প করতে করতে বাসার সামনে চলে আসলাম। বাসার সামনে এসে রিক্সাওয়ালা মামাকে ভাড়া বুঝিয়ে দিয়ে সরাসরি আমার রুমে চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু ফেসবুক চালাতে লাগলাম। বেশ অনেক সময় ফেসবুক চালানোর পর আম্মু রাতের খাবারের জন্য ডাকতেছিল, তাই মোবাইল ফোনটা চার্জে লাগিয়ে নিচে চলে গেলাম। রূপা আপু, আমি, বাবা মা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম এবং শুয়ে পড়লাম। সকালবেলা কারো নিঃশ্বাসের শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে চোখ মেলতেই দেখতে পেলাম রূপা আপু আমার পাশে শুয়ে আছে। আমি রূপা আপুকে দেখা মাত্রই লাফ মেরে ঘুম থেকে উঠে গেলাম। ওটার সাথে সাথে রূপা আপু আমার মুখ চেপে ধরলেন এবং বলতে লাগলেন, কি রে, এভাবে চিল্লাচিল্লি করতেছিস কেন? আমি রূপা আপুকে হাত দিয়ে ইশারা করে বললাম, আগে আমার মুখ ছাড়ো, তারপর বলতেছি। রূপা আপু আমার মুখ ছেড়ে দিলেন এবং আমি বললাম, এত সকাল সকাল তুমি আমার রুমে কি করো আর কখন আসছো? যদি কেউ দেখে ফেলে বলো তো, তাহলে কি হবে? ছোট আম্মু কিচেনে রান্না করতেছে আর ছোট আব্বু শুয়ে আছে, তাহলে কে জানবে যে আমি এখানে আছি? তারপরও যদি দেখে ফেলে তাহলে কি হতো বুঝতে পারতেছো? কথাটি শোনা মাত্র রূপা আপু ভাব নিয়ে বলতে লাগলেন, কি আর হবে, আমি আমার বরের রুমে এসেছি, এতে কার কি? যত সহজে কথাগুলো বলে ফেলা যায়, আসলে বিষয়টা এতটা সহজ না। বিষয়টা খুব সহজ, তুই শুধু শুধু জটিল করতেছিস। একবার সহজভাবে ভাব, দেখবি আসলেই সহজ। ঠিক আছে, সহজভাবে পরে ভাববো। এখন যাও, আমি ফ্রেশ হব। এত কষ্ট করে সবার চোখ ফাঁকি দিয়ে তোর রুমে আসছি, চলে যাওয়ার জন্য নাকি? তাহলে কেন আসছো শুনি? কেন আবার আসবো, তোকে আদর করতে আসছি। কথাটি শোনা মাত্রই আমার কী রকম যেন লজ্জা লজ্জা লাগতেছিল। আমি লজ্জা মাখা মুখ নিয়ে রূপা আপুকে বললাম, তুমি কি সব বলো না যেন লজ্জা শরমের বালাই নাই। বউ তার বরকে আদর করবে, এখানে লজ্জার কি আছে? এখন আমাকে আদর করো, তারপর যাব। আমি পারবো না। রূপা আপু বেশ বিরক্তি ভরা মুখ নিয়ে বলতে লাগলেন, ঠিক আছে, আমার হক কিভাবে আদায় করতে হয় তা আমি ভালো করেই জানি। কথাটি বলার সাথে সাথে রূপা আপু আমার উপর ঝাঁপিয়ে পড়ল এবং আমার ঠোঁট দুটো তার নিজের দখলে নিয়ে নিল। আমার সারা শরীর যেন শিহরণ বয়ে গেল। এক অন্যরকম অনুভূতি ফিল করতে লাগলাম। আমিও নিজেকে কন্ট্রোল করতে না পেরে রূপা আপুর সাথে তাকে সাই দিতে লাগলাম। প্রায় 3 মিনিট এভাবে থাকার পর হঠাৎ করে আমার ঠোঁট দুটো মুক্ত করে দিলেন। লজ্জা মাখা মুখ নিয়ে দৌড়ে আমার রুম থেকে বের হয়ে গেল। আমিও বসা থেকে আবার শুয়ে পড়লাম এবং ভাবতে লাগলাম এতক্ষণ আমার সাথে কি হয়ে গেল। সকালের নাস্তা শেষ করে মোবাইলটা নিয়ে বসে পড়লাম এবং কিছুক্ষণ ফেসবুক চালানোর পর রেডি হয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে পৌঁছানোর পর বন্ধুরা সবাইকে দেখতে পেলাম ক্যাম্পাসে বসে বসে আড্ডা দিতেছে, তো আমিও সরাসরি কোনো দিকে না তাকিয়ে বাইক রেখে বন্ধুদের সামনে চলে আসলাম এবং সবার সাথে কুশল বিনিময় করে বসলাম। হঠাৎ রিশাদ বলে উঠল, কি রে, এত লেট করে আসলি কেন? আমি বেশ অবাক হয়ে বললাম, কই লেট করে আসলাম? তোরা বুঝি আমার অনেক আগে চলে আসছিস? আগেই তো আসছি, তুই তো মাত্র আসলি, জানবি কিভাবে আমরা কখন আসছি? অপর পাশ থেকে জয় বলে উঠল, কি রে, তোরা আসার সাথে সাথে ঝগড়া শুরু করে দিয়েছিস? জয়ের কথা শোনার সাথে সাথে রিশাদ বলে উঠল, ঝগড়া কখন করলাম? ওরে শুধু জিজ্ঞেস করতেছিলাম ও এত লেট করে কেন আসলো, এইটুকুই। এখানে ঝগড়া করার কি আছে? সে যাই হোক, শাহাদত, তোকে মিলি কি কারণে যেন খুঁজতেছিল। আমি বেশ অবাক হয়ে বললাম, কে বলল তোকে মিলি আমাকে খুঁজতেছে? পকেট থেকে ফোনটা বের করে ফোনটা হাতে নিয়ে দেখলাম কোনো কল অথবা মেসেজ আসছে কিনা, কিন্তু কোনো SMS বা ফোন আসে নাই। মিলি আমাকে খুঁজলে অবশ্যই ফোন দিত অথবা মেসেজ দিত। তা আমি কিভাবে বলবো? ফোন কেন দেয় নাই? আমাকে এসে জিজ্ঞেস করলো তুই কলেজে আসছিস কিনা, তাই আমি তোকে বললাম।
ঠিক আছে তোরা এখানেই থাক, আমি একটু মিলির সাথে দেখা করে আসতেছি। আমি ভুলে গিয়েছিলাম যে মিলি আমাকে কালকে বলেছিল যে কলেজে এসে দেখা করতে। তো বেশি কিছু না ভেবে পকেট থেকে ফোনটা বের করে মিলির নাম্বারে কল দিলাম এবং কলটি কিছুক্ষণ রিং হওয়ার পর কল রিসিভ হওয়ার সাথে সাথে আমি মিলিকে কিছু বলতে না দিয়ে বলতে লাগলাম, কিরে তুই নাকি আমাকে খুঁজতেছিলি? কই না তো, আমি আবার তোকে কখন খুঁজতে গেলাম? আমি বেশ অবাক হয়ে বললাম, এই মাত্রই তো জয় আমাকে বলল যে তুই নাকি আমার কথা জয়কে জিজ্ঞেস করেছিস যে আমি কলেজে আসছি কিনা। আমার কথাটি শোনার পর মিলি স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, তা জিজ্ঞাসা করেছিলাম, ক্যাম্পাসের সবাই ছিল, তোকে দেখতেছিলাম না তাই আর কি। ও আচ্ছা, তুই এখন কোথায় আছিস? এই তো ক্যাম্পাসে আছি। ঠিক আছে, তুই আমাদের কলেজের পাশে বটগাছের এখানে আয়, আমি এখানে আছি। কথাটি বলার সাথে সাথে মিলি ফোনটা কেটে দিল। আমিও বেশি কথা না ভেবে সরাসরি বটগাছের দিকে পা বাড়ালাম। বটগাছের নিচে যাওয়ার পর দেখতে পেলাম মিলি সেখানে বসে আছে। আমি যাওয়ার সাথে সাথে মিলিকে জিজ্ঞেস করলাম, কিরে কি অবস্থা, কেমন আছিস? মিলি খুব হাসি মুখ নিয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও হাসি মুখে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মিলি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ভয় মাখা মুখ নিয়ে বলে উঠল, দেখ শাহজাদ, তোকে আমি কিছু কথা বলবো, কথাগুলো তুই কিভাবে নিবি আমি জানি না, বাট কথাগুলো আমি মন থেকে বলতেছি এবং খুব ভেবেচিন্তেই বলতেছি। আমি বেশ স্বাভাবিক কণ্ঠে বলে উঠলাম, আমার সাথে কথা বলবে, তোর এত ভাবাভাবি কি আছে, বলে ফেল না। মিলি আমতা আমতা করে বলতে লাগলো, দেখ শাহজাদ, তুই তো খুব ভালো করেই জানিস যে আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না এবং খুব সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। আমি বেশ অনেক দিন যাবৎ লক্ষ্য করতেছি যে তোকে আমার খুব ভালো লাগে, তোর সাথে কথা বলতে ভালো লাগে, তোর সাথে একসাথে সময় কাটাতে ভালো লাগে, যেটা আমার অন্য সব ফ্রেন্ডের সাথে ভালো লাগে না। আমি বেশ স্বাভাবিক কণ্ঠে বলে উঠলাম, আমারও তো তোর সাথে সময় কাটাতে ভালো লাগে, তাই তো তুই আমার বেস্ট ফ্রেন্ড ও আমরা সেই ক্লাস 6 থেকে একই সাথে পড়াশোনা করতেছি, হাই স্কুল পার করলাম, এখন কলেজে পড়তেছি, কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হব, একসাথেই আসি এবং সামনেও থাকবো যতদিন সম্ভব হয়। আমি এই ভালো লাগার কথা বলি নাই। তাহলে কোনো ভালো লাগার কথা বলছস? আমি তোকে ভালোবাসি এবং আমার বাকিটা জীবন তোর সাথেই কাটাতে চাই। এতদিন যেভাবে আমি ফ্রেন্ড হিসেবে তোর কাছে ছিলাম, বাকি জীবনটা তোর লাইফ পার্টনার হিসেবে তোর পাশে থাকতে চাই। মিলির কথাগুলো শোনার সাথে সাথে আমার পার নিচ থেকে যেন মাটি সরে গেল। কি বলছে ও এগুলো? তাছাড়া মিলিকে আমি সবসময় ফ্রেন্ড হিসেবে দেখি, ও আমার খুব ভালো একজন ফ্রেন্ড, জাস্ট এইটুকুই। কিন্তু এখন যদি আমি ওকে মুখের উপর না করে দিই তাহলে ও খুব কষ্ট পাবে, তাই ওকে কোনো রকম বুঝিয়ে সুজিয়ে বাসায় পাঠিয়ে দিলাম এবং বললাম, দেখ মিলি, তুই যে কথাগুলো বলতেছিস এগুলো কখনো সম্ভব না, কারণ তোকে আমি কখনো এভাবে দেখি নাই বা তোকে নিয়ে কখনো আমি চিন্তাই করিনি। তোকে আমি খুব ভালো একজন বন্ধু হিসেবে দেখি, তো এগুলো আমাদের দুজনের মধ্যে কখনোই সম্ভব না। কথাগুলো শোনার পরে মিলি খুব কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, কেন সম্ভব না? আর তাছাড়া তুই তো কারোর সাথে রিলেশন করিস না, তাহলে সমস্যাটা কোথায়? রূপা আপুর কথা মিলিকে বলবো কিনা তাই ভাবতেছিলাম। হঠাৎ আবার চিন্তা করলাম, এখন যদি রূপা আপুর কথা মিলিকে বলি বা তার সাথে আমার ফ্যামিলি চাইতেছে যে আমাদের বিয়ে দিতে, এ কথা শোনার পর মিলি খুব কষ্ট পাবে, যার কারণে আমি কথাটি না বলে ওকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিলাম। মিলিকে বললাম এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব। মিলি বেশি কথা না বাড়িয়ে কলেজ থেকে বাড়িতে চলে গেল। আমিও বটগাছের ওখান থেকে কলেজের ক্যাম্পাসে চলে গেলাম এবং দেখতে পেলাম সবাই সেখানে বসে আড্ডা দিচ্ছে। সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমে আসতেছে, সূর্য মামাও ডুবে যাচ্ছে। মাগরিবের আজান কিছুক্ষণ আগেই দিয়েছে। পকেটে হাত দিয়ে দেখতে পেলাম একটা সিগারেট অবশিষ্ট রয়েছে। সিগারেটটি হাতে নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সিগারেটটি ধরিয়ে সিগারেট টানতে লাগলাম এবং ধোঁয়াগুলো উপরের দিকে ছড়িয়ে দিতে লাগলাম আর পরিবেশটা উপভোগ করতে লাগলাম। সিগারেটটি বেশ কিছুটা খাওয়ার পর হঠাৎ পিছন থেকে বলে উঠল, শাহাদাত, তুই সিগারেট খাচ্ছিস? আমি এক্ষুনি ছোট আম্মুকে বলে দিব। পিছন দিকে তাকিয়ে দেখতে পেলাম ও রূপা আপু বেশ রাগান্বিত কণ্ঠে কথাটি বলে উঠল এবং রূপা আপুর কথাটি শোনার সাথে সাথে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। কারণ আম্মু যদি জানতে পারে আমি সিগারেট খাই তাহলে আম্মু বাবাকে বলে দেবে, আর বাবা জানলে তো আমি শেষ। ছাদে ওঠার সময় ছাদের গেট লক করতে ভুলে যাওয়ার কারণে যে এরকম একটি পরিস্থিতিতে পড়তে হবে তা আমি কখনো ভাবতেই পারিনি। রূপা আপু বেশি কিছু না বলেই সোজা নিচের দিকে চলে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে রূপা আপুর হাতটা ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম ও বলতে লাগলাম, প্লিজ তুমি কথাটা আম্মুকে বইলো না। রূপা আপু বেশ রেগে বলল, অবশ্যই আমি ছোট আম্মুকে বলবো। তুই এসব বাজে বাজে জিনিস খাস আর আমি ছোট আম্মুকে বলবো না? ছোট আম্মুকে না বললে তো তুই এগুলো আবার খাবি।
আমি গম্ভীর মুখ করে বলতে লাগলাম, আর কখনো খাবো না। তারপরও তুমি আম্মুকে বইলো না? না 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 না, আমি তো তোর কথা শুনবো না। আমি সরাসরি ছোট আম্মুকে বলে দিব তুই এসব বাজে বাজে জিনিস খাস। সামান্য একটা সিগারেট খাচ্ছিলাম, এজন্য এরকম করতে হয়? আর খাবো না বললাম তো। তুই সিগারেট খাওয়াকে সামান্য একটি বিষয় বলতেছিস? আজকে সিগারেট খাস, কালকে গাঁজা খাবি, এর পরের দিন আরো খারাপ খারাপ জিনিস খাবি। তুই মনে করেছিস আমি জানি না এগুলা? আরে বাবা, বললাম তো আর খাবো না। এখন থেকে তুমি যা বলবা তাই শুনবো, যা বলবা তাই করবো। তারপরও তুমি আম্মুকে বইলো না কথাগুলো? ঠিক আছে, তাহলে এখন তুই আমাকে একটা কিস কর, তাহলে ছোট আম্মুকে বলবো না। কোনো কিছু না ভেবেই রূপা আপুর কপালে কিস করে বললাম, তুমি কিস করতে বলছো, আমি কিন্তু তোমার কপালে কিস করছি। এখন সিগারেট খাওয়ার কথাটা আম্মুকে বলবা না? রূপা আপু মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, কপালে কিস করলে তো হবে না। আমি খুব অবাক হয়ে বললাম, তাহলে কোথায় কিস করতে হবে? ঠোঁটে কিস করতে হবে। আমি পারবো না। ঠিক আছে, না পারলে নাই। আমি এখনই গিয়ে ছোট আম্মুকে কথাগুলো বলতেছি যে তুই সিগারেট খাস এবং আজে বাজে ছেলেদের সাথে মিশিস। কথাগুলো বলে যেই না রূপা আপু সামনের দিকে পা বাড়ালো, অমনি পিছন থেকে তার হাতটা ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে এলাম। কাছে বলতে খুব কাছে। রূপা আপুর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি এবং রূপা আপুর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। আস্তে আস্তে রূপা আপুর নিঃশ্বাস ভারী হতে লাগলো। হঠাৎ করে তার অপরূপ মায়াভরা চোখ দুটি বন্ধ করে দিল। আমার ভিতরেও কি রকম যেন মোহর মতো কাজ করতেছিল। কোনো কিছু না ভেবে রূপা আপু দুটি ঠোঁট আমার দখলে নিয়ে নিলাম এবং বেশ কিছুক্ষণ থাকার পর ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর রূপা আপু কোনো কিছু না বলে দৌড়ে ছাদ থেকে চলে গেল। আমিও আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার রুমে চলে আসলাম এবং শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, রূপা আপু যেরকম শুরু করছে এতে করে তাকে না ভালোবেসে থাকাই যাবে না। ল্যাপটপটা ওপেন করে বেশ কিছুক্ষণ ফেসবুকিং করতে লাগলাম। করার এক পর্যায়ে রূপা আপু দরজায় নক দিয়ে বলল, ভেতরে আসবো? আমি ল্যাপটপ স্ক্রিন থেকে চোখটা সরিয়ে রূপা আপুর দিকে তাকিয়ে হাসি মুখ নিয়ে বললাম, আসো। রূপা আপু রুমে এসে আমার পাশেই বসলো ও বলতে লাগলো, কি করতেছিস? তেমন কিছু নয়, এমনি একটু ফেসবুকিং করতেছিলাম। কিছু বলবা? ছোট আম্মু তোকে খাবার খাওয়ার জন্য নিচে ডাকতেছে। ঠিক আছে, তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ল্যাপটপটি অফ করে আমি ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। ও ল্যাপটপের পাশে আমার ফোন রাখা ছিল এবং কিছুক্ষণ পর যখন বের হলাম তখন দেখতে পেলাম রূপা আপু আমার ফোন দেখতেছে এবং কান্না করতেছে। আমি যেই না জিজ্ঞেস করলাম, কি দেখতেছো ফোনে, অমনি রূপা আপু ফোনটা রেখে কান্না করতে করতে রুম থেকে চলে গেল। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, রূপা আপুর আবার কি হলো? ফোনে কি এমন দেখলো যে কান্না করে দিল? 7-5 না ভেবে ফোনটা হাতে নিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার ফোনের প্যাটার্ন লক রূপা আপু জানে, কারণ হচ্ছে আমার ফোন মাঝে মাঝে চেক করে। রূপা আপু আমার ফোন লুকিয়ে লুকিয়ে চেক করে সেটা আমি জানি এবং আমি এটাও জানি যে সে আমার ফোনের লক জানে। কিন্তু আমার ফোনে তেমন পার্সোনাল কিছু না থাকার কারণে যেগুলো রূপা আপু দেখলে সমস্যা হবে, আমি ফোনের পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লক চেঞ্জ করি নাই। ফোনটি হাতে নিয়ে দেখতে পেলাম মিলি মেসেজ করেছে এবং বেশ অনেকগুলো মেসেজ করেছে। মেসেজগুলো ওপেন করে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, কারণ মিলি এমন কিছু কথাবার্তা লিখেছে যেগুলো দেখেই রূপা আপু কান্না করতে করতে চলে গেছে। মিলি লিখেছে, কিরে কি করতেছিস? এরপর আরেকটি মেসেজ লিখেছে, আমি তোকে খুব মিস করতেছি, তুইও কি আমাকে মিস করতেছিস? এবং শেষে যে মেসেজটি করেছে সেই মেসেজটি লিখেছে, আই লাভ ইউ। আমি কিছুক্ষণ বিছানায় বসে রইলাম এবং ভাবতে লাগলাম রূপা আপুকে কিভাবে বোঝাবো সম্পূর্ণ বিষয়টি, যে এখানে আমার কোনো দোষ নাই। বেশ কিছুক্ষণ ভেবে কোনো কিছু পেলাম না। অবশেষে নিচে চলে গেলাম খাবার খাওয়ার জন্য, কারণ সেখানে হয়তোবা রূপা আপু থাকবে। খাবারের টেবিলে যাওয়ার পর হতাশ হওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কারণ সেখানে গিয়ে দেখতে পেলাম রূপা আপু নেই। আমাকে দেখা মাত্র আম্মু বলতে লাগলেন, কি করতেছিলি এতক্ষণ? সে কখন তোকে ডাকতে রূপাকে পাঠিয়েছি, এখন আসলি? তেমন কিছু না, এমনি একটু লেট করে আসলাম, কিছু কাজ ছিল। ঠিক আছে, এখন বস, তাড়াতাড়ি খাবার খা। আম্মু আমার প্লেটে খাবার সার্ভ করতেছিল এবং আমি আম্মুকে বললাম, আম্মু রূপাকে দেখতেছি না, কোথায় সে, খাবে না? কথাটি জিজ্ঞেস করার পর আম্মু মন খারাপ করে বলতে লাগলেন, তোকে ডাকতে পাঠানোর পর ও যখন তোকে ডেকে আসলো তখন বললো ওর নাকি খেতে ইচ্ছে করছে না, খিদে নেই, পরে খাবে। আমি এত করে ডাকলাম তারপরেও আসলো না, চলে গেল। এখন রুমের দরজা বন্ধ করে শুয়ে আছে। রূপা আপুর খাবার না খাওয়ার কারণ যদিও আম্মু জানে না, কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে কেন রূপা আপু খাবার না খেয়ে শুয়ে আছে। এখন যদি আম্মুকে রূপা আপুর খাবার না খাওয়ার কারণটা বলি তাহলে আম্মু খুব রাগ করবে বা আমাকে বকবে, যার কারণে আমি আম্মুকে বলতে লাগলাম, আম্মু আমি রূপা আপুকে ডেকে দেখিয়ে আসি কিনা। ঠিক আছে, যা খাবার খাওয়ার জন্য ডেকে দেখ আসে কিনা।
বেশি কথা না বলে সরাসরি আমি রূপা আপুর রুমের সামনে চলে গেলাম। গিয়ে দরজা নক করতে লাগলাম, কিন্তু বেশ কিছুক্ষণ নক করার পরও ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসলো না। রূপা আপুর রুমের থেকে কোনো ধরনের সাড়া শব্দ না পাওয়ার কারণে আমি রূপা আপুকে বললাম, রূপা আপু তুমি যেটা দেখেছো এটা সম্পূর্ণ ভুল, তুমি দরজা খোলো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। কথাগুলো বলার পরও কোনো কাজ হলো না, কারণ এরপরও ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসলো না। আমি আবার বললাম, দেখো তুমি যদি খাবার না খাও তাহলে আমিও কিন্তু খাবার খাবো না। এবার রূপা আপু রুমের ভিতর থেকে কান্নামাখা কণ্ঠে বলতে লাগলেন, তুই খাবার না খেলে আমার কি হোস তুই আমার? রূপা আপুর কথা শোনার পর আমার খুব ভালো লাগতেছিল, কারণ আমি ভাবতেছিলাম আবার কোনো দুর্ঘটনা ঘটলো কিনা বা কোনো আজে বাজে চিন্তাভাবনা থেকে রূপা আপু কিছু করে ফেললো কিনা। আমি বেশ আদুরে কণ্ঠে বলতে লাগলাম, আমি তোমার কি হই তুমি জানো না? এবার রূপা আপু বেশ রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, বেশি ঢং করবি না আমার সামনে, যা এখান থেকে, আমার ভালো লাগতেছে না। ঢং কখন করলাম? প্লিজ দরজা খোলো। বললাম তো খুলবো না, এখন যা তো, আমাকে বিরক্ত করিস না। আমি জাস্ট তোমাকে কিছু কথা বলবো, এর জন্য দরজাটা খোলো, কথাগুলো বলে আমি চলে যাব। যা বলার বাইরে থেকেই বল। কি এমন কথা বলবি তুই? আমি খুব ভালো করেই জানি আসলে আমি বোকা, শুধু শুধু তোকে ভালোবেসে গেলাম, বিনিময়ে শুধু কষ্টই পেলাম। এদিকে আমি সারা দিন তোকে নিয়ে পড়ে থাকি, তোকে নিয়ে চিন্তা করি, তোকে নিয়ে স্বপ্ন বুনি, আর ওইদিকে তুই আরেকজনকে নিয়ে স্বপ্ন দেখিস, আরেকজনের সাথে প্রেম করে বেড়াস। তোকে সেদিন আমি মিলির সাথে রিকশায় দেখেছিলাম, সেদিনই আমি চিন্তা করেছিলাম যে এরকম কিছু একটা হবে। কথাগুলো বেশ কান্নামাখা কণ্ঠে বলল রূপা আপু। তার কথাগুলো শোনার সাথে সাথে কেন যেন আমার চোখের পানিগুলো অনবরত পড়তে লাগলো। এরপর আমি কোনো কথা না বলে দরজার সামনে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে রূপা আপু বলে উঠলেন, এখন যা নিচে গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। তোমাকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো? তুমি ছাড়া কে আছে আমার যে তাকে নিয়ে আমি ভাববো? কথাটি বলার সাথে সাথে রূপা আপু দরজা খুলে দৌড়ে এসে আমার কলার ধরে বলতে লাগলেন, তুই যে কোন ধরনের ছেলে এটাও আমি খুব ভালো করে বুঝতে পারতেছি এখন। আমি কান্না মাখা মুখে রূপা আপুকে বলতে লাগলাম, দেখো আপু তুমি আমাকে ভুল বুঝতেছো, আসল ঘটনা কি তা তো আগে শুনবা, তারপর না হয় বইলো যে আমি তোমার সাথে প্রতারণা করেছি। তোর কাছ থেকে কি শুনবো? আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখতেছিলাম, আর তুই অন্যদিকে মিলির সাথে জমিয়ে প্রেম করতেছিস। তুমি যে এতদিন ধরে আমার ফোন চেক করো, কোনোদিন কিছু দেখছো আমার ফোনে, হঠাৎ একটা জিনিস দেখে এইভাবে রিয়াক্ট করতেছো কেন? আগে তো শুনবা আসল কাহিনীটা কি। আমি যে তোর ফোন চেক করি এটাও তুই লুকিয়ে লুকিয়ে দেখিস। ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হয়, এভাবে অবিশ্বাস করলে কখনোই সেই ভালোবাসাটা বেশি দিন টিকে না, এটা তোমার বোঝা দরকার। ভালোবাসি বলেই তো এতদিন তোর এই মিথ্যা নাটকে সত্যি ভেবে তোকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি, আর তুই কিনা আমাকে এইভাবে ধোকা দিতেছিস, আমার ভাবতে ঘৃণা লাগতেছে। কথাগুলো বলেই রূপা আপু তার রুমের দিকে চলে যেতে লাগলো। যেই না রূপা আপু রুমের দিকে চলে যেতে লাগলো, অমনি আমি তার হাত ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম এবং তার মাথায় হাত দিয়ে বলতে লাগলাম, বিশ্বাস করো মিলির সাথে আমার কোনো ধরনের প্রেমের সম্পর্ক নাই, ও আমার জাস্ট ভালো একজন বন্ধু, এইটুকুই। কথাটি বলার সাথে সাথে রূপা আপু তার মাথা থেকে আমার হাতটি টান দিয়ে ছিটকে ফেলে দিল এবং বলতে লাগলো, আমার মাথায় হাত দিয়েও তুই মিথ্যা বলতেছিস? তুই কতটা নিকৃষ্ট একবার চিন্তা করে দেখ। দেখো আপু এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, আমি বলতেছি তো এখানে আমার কোনো দোষ নাই, আমি কোনো ধরনের ভুল করি নাই, তারপরও তোমার কাছে ক্ষমা চাইতেছি এবং বলতেছি যে আমার কোনো দোষ নাই, তুমি আমাকে ভুল বুঝতেছো, তারপরও তুমি আমার কথা বিশ্বাস না করে আমাকে যা ইচ্ছা তাই বলতেছো। এখন খারাপ লাগতেছে কেন? যখন আমাকে ধোকা দিতেছিলি তখন তোর মাথায় ছিল না কথাগুলো, যে আমাকে কেউ একজন পাগলের মতো ভালোবাসে, যাকে আমার ধোকা দেওয়া ঠিক হইতেছে না, সেটা চিন্তা না করে চুটিয়ে প্রেম করে বেড়াইছিস, এখন সেগুলো বললেই খারাপ লাগতেছে, তাই না? এখন কি করলে যে তুমি বিশ্বাস করবা যে মিলির সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নাই, তাই আমি বুঝতেছি না, তবে যেভাবেই হোক আমি তোমার ভুল ভাঙাবো যে আমি শুধু তোমাকেই ভালোবাসি। রূপা আপু ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, তোর আমাকে ভালোবাসতে হবে না, তুই তোর মিলিকে নিয়েই থাক, আমি শুধু তোকে সব সময় আমার নিজের করে চেয়েছি, এবং তুই যতদিন আমার ছিলি ততদিন আমি তোকে ঠিকই ভালোবেসেছি, কিন্তু এখন আর তুই আমার নাই, এখন তুই অন্য কারো, তাই এখন থেকে আমিও তোকে নিয়ে আর কখনো ভাববো না। সবকিছু এতই সোজা রূপা আপু? চাইলে কি কাউকে ভোলা যায়? সত্যি কি তুমি পারবে আমাকে ভুলে থাকতে, নাকি আমি পারবো তোমাকে ভুলে থাকতে বলো? রূপা আপু কোনো কথা না বাড়িয়ে সরাসরি তার রুমে ঢুকে দরজার ভিতর থেকে লক করে দিল।
আমিও আর বেশি কিছু না বলে আমার রুমে চলে আসলাম। আমি এখন খুব ভালো করে বুঝতে পারতেছি যে এখন রূপা আপুর মাথায় কিছু ঢুকবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমি রূপা আপুকে যত ভালো কথাই বলি না কেন সেটা বুঝতে চাইবে না, কিন্তু যে করেই হোক তাকে সত্যিটা বোঝাইতেই হবে যে মিলির সাথে আমার কোনো প্রকার প্রেমের সম্পর্ক নাই। এগুলো নিয়ে ভাবতেছিলাম, হঠাৎ মাথায় আসলো আজকের সম্পূর্ণ ঘটনা। আমি মিলিকে খুলে বলবো এবং মিলিকে আমাদের বাসায় নিয়ে এসে আপুকে বুঝিয়ে বলতে বলবো, যাতে করে রূপা আপু তার ভুল বুঝতে পারে এবং আমাকে আগের মতো ভালোবাসতে শুরু করে। প্রিয় মানুষের অবহেলা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা এখন আমি খুব ভালো করে বুঝতে পারতেছি, কারণ এতদিন রূপা আপু সব সময় আমার কাছাকাছি থাকতো। কিভাবে আমাকে খুশি রাখা যায়, কিভাবে আমার মন খারাপ থাকলে আমার মন ভালো করে দেওয়া যায়, সব সময় এগুলো নিয়ে চিন্তা করতো। রূপা আর আমার বিয়ে হয়েছে প্রায় 1 মাস হলো। এই 1 মাস আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি এবং বাকিটা জীবন আমরা এইভাবে কাটাতে চাই। প্রায় 2 মাস আগের সেই ঘটনাটা আমার এখনো মনে পড়লে শরীরের পশম দাঁড়িয়ে যায়। কারণ হচ্ছে সেদিন রূপা আপু, সরি এখন তো তাকে আপু বলা যাবে না, কারণ হচ্ছে সে এখন আমার বউ। আমার ফোনের মেসেজ দেখে যেদিন রূপা আপু খুব অভিমান করেছিল, তারপরের দিন আমি মিলিকে আমাদের বাসায় এনে রূপাকে সব বুঝিয়ে বলতে বলি। তারপর মিলি নিজের মুখে সবকিছু রূপাকে বুঝিয়ে বলে। দেন রূপা সবকিছু বুঝে এবং আমরা আগের মতো সময় কাটাতে শুরু করি। তার কিছুদিন পরেই পারিবারিকভাবে আমাদের বিয়ের কাজ সম্পন্ন হয়।